তোরা তোর বাবা মানে কাকুর আত্মা না আসলেও কোনো একটা আত্মা এই আশেপাশে ঘোরাঘুরি করছে। সেও একজন পুরুষ, কিন্তু কাকু নয়। তবে আমার প্রশ্ন হলো, একজনকে প্ল্যানচেট করলে অন্যজনের তো আসার কথা নয়। আমি আসার সময় একটি পুতুল এনেছিলাম। যদি কলকাতা শহরের ব্যস্ত কোলাহল আর যানজটের মধ্যে মানুষের জীবন প্রায় ওষ্ঠাগত। প্রতিদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে শারীরিক ক্লান্তিতে মনে হয় জীবন বোধহয় আজই শেষ। সারা মাস কাজ করে মাসে 2 বা 3টে ছুটি পাওয়া যায়। সেগুলো কি আর করব বলুন? যেহেতু ঘুরতে ভালোবাসি, তাই ওই 2-3টে দিন আর 5টা বাঙালির মতো ঘরে বসে ল্যাদ না খেয়ে বেড়ানোর প্ল্যানিং করে ফেলি। 2 দিনের ছুটি পেলাম, তা এবারে প্ল্যান করেই ফেললাম যে এই 2 দিনের ছুটিটা পাহাড়েই কাটিয়ে আসব। মাসির ছেলে সুগতদার ফোন। হ্যাঁ হ্যালো, শোন না ভাই, বলছিলাম কি কাল একবার আয় না। অস্মিতার 5 বছর হলো তো, তাই বার্থডেটা একটু বড় করে সেলিব্রেট করছিলাম আর কি। হঠাৎ করেই প্ল্যানিং হলো, তাই এখন বলছি, কিছু মনে করিস না। বাই দ্য ওয়ে, তুই আসতে পারবি তো? তোর তো আবার বিজি শিডিউল। কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না জানেন। আমতা আমতা করে শেষমেশ প্রায় বলেই দিলাম যে যাব। ভেবেছিলাম 2 দিন ব্যস্ত শহর ছেড়ে একা একা থাকবো, কিন্তু তাও আর হলো না। কি আর করা যাবে, এতবার করে বলল যখন যেতে তো হবেই। তবে একটা বিষয় কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। দাদার বাড়ি যেহেতু দার্জিলিং, তাই ঘুরে ফিরে সেই পাহাড়েই যাচ্ছি। আচ্ছা, দাদার মেয়ে মানে অস্মিতাকে তো কিছু একটা গিফট করতে হবে। এদিকে বেরোচ্ছি সকাল সকাল, যাওয়ার পথে কিছু কিনতে গেলে তো কিছুই পাবো না, সব বন্ধ থাকবে তখন। তাছাড়া যদি ঠিকঠাক জিনিস না পাই, সেটা তো মুশকিল হয়ে যাবে। এই পুতুলগুলো বাবা দিয়েছিল ছোটবেলায়। আই থিঙ্ক এগুলো শ্বেত পাথরের। এর মধ্যে একটা দিয়ে দিই মেয়েটাকে, কারণ কোনো কিছু কেনার তো সময় পাবো না। আর তাছাড়া ভালো কিছু যদি না পাই তখন, না, এটাই দিয়ে দিই। আর কাল যাওয়ার সময় বরং একটা চকলেট কিনে নেব। যাই হোক, আর দেরি করে লাভ নেই, এবার ঘুমোতে যাই। শেষমেশ পাহাড়ে এসে পৌঁছলাম। সুগতদার বাড়ির কাছাকাছি চলে এলেও এখনই ওদের বাড়ি যাব না। নিজের গাড়ি নিয়ে এসেছি যখন, ভালো করে পাহাড়টা ঘুরে তারপর সন্ধেবেলা যাব সুগতদার বাড়ি। আরে আয় আয় আয়, কতদিন পর দেখা হলো বলতো। তোর কিন্তু সকালে আসার কথা ছিল। তুই বলেছিলিস যে তোর 2 দিনের ছুটি আছে। এটা কিন্তু ঠিক হলো না। এত দেরি করে আসাটা তোর একদম উচিত হয়নি কিন্তু। প্লিজ রাগ করিস না, কতদিন পর পাহাড়ে এলাম, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। যাই হোক, তোর মেয়েকে কত ছোট দেখেছিলাম, 5 বছর হয়ে গেল। তা কোথায় তোর মেয়ে? ওই তো ভেতরের ঘরে আছে সবাই। আয় আয়, কেক কাটার প্রস্তুতি চলছে, চল চল। তো কেক কাটার আগেই আমি অস্মিতার জন্য যে পুতুলটা এনেছিলাম সেটা ওর হাতে দিলাম, সেই সঙ্গে চকোলেটটাও দিলাম ওর হাতে। আর ঠিক তখনই ঘটল একটা বিপত্তি। পুতুলটা হাতে নিতেই হঠাৎই আগুন ধরে গেল কেকটাতে। এতে সবাই খুব ভয় পেয়ে গেল। অস্মিতা তো রীতিমতো চেঁচিয়ে উঠল। বাচ্চা মানুষ তো, তাই খুব আপসেট হয়ে গেছিল। আমি আসার সময় চকোলেটের সাথে একটা কেকও নিয়েছিলাম, তাই সেটি কেটে আপাতত বার্থডে সেলিব্রেট করা হলো। কিন্তু সবার মধ্যেই একটা ভয় কাজ করছিল সেই মুহূর্তে। যাই হোক,
কেক কাটা হলো, সেলিব্রেশন, খাওয়া দাওয়া, পার্টি সব শেষ হলো একটা সময়। আমিও ঘুমোতে গেলাম। সুগতদা আমাকে আমার ঘর দেখিয়ে দিল। সারাদিন অনেক ধকল গেছে, তাই এখন একটা টানা ঘুম দিতে হবে। তারপর কাল সকালে উঠেই আবার পাহাড় দেখতে বেরিয়ে পড়ব। কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে, তার মুখ দেখা যাচ্ছে না। সে তার হাতে একটা কাগজ ধরে আছে, যাতে কিছু লেখা আছে। আরো এগিয়ে এসে সে ওই কাগজটা আমার মুখের সামনে তুলে ধরল। উফ, 1 মাস কেটে গেল, তবু দার্জিলিং এ দাদার বাড়ির ঘটনাটা আমার মন থেকে যাচ্ছেই না। কিন্তু সত্যি বলতে কি, ব্যাপারটা আজও আমার কাছে ক্লিয়ার হলো না। কাল রাতে রুম বুক করা হলো না। রুম বুক কেন ভাবছেন তো? ওই যে বলেছিলাম মাসে 2 দিন ছুটি পাই, তা এবারে 1.5 দিন পেয়েছি। ভাবলাম কাছাকাছি কোনো সি বিচে ঘুরে আসি, সামনে ঠান্ডা পড়ে যাবে, তাই সমুদ্র ঘুরে আসি। কিন্তু কাল রাতে রুমটা বুক করব এমন সময় হঠাৎই চোখটা লেগে গেল। ব্যাস, ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। যাগে দেখি ফোন করে রুম টুম পাই কিনা। হ্যালো, আই এম সৌরভ রায় ফ্রম কলকাতা। Need a room for Saturday evening 7 p.m. to Sunday evening 7 p.m. if possible. Time is not a problem, sir. Problem is that we have no room empty for tomorrow. All rooms are booked for today and tomorrow. দেখুন, আমি জানি আমার আগে বুক করা উচিত ছিল, বাট একটু ইমার্জেন্সিতে তার হয়ে ওঠেনি। কিন্তু আমি যতবারই মন্দারমণিতে গেছি আপনাদের রিসর্টেই উঠেছি, তাই প্রথমেই এখানে ফোন করলাম। দেখুন না, কোনোভাবেই কি পসিবল হবে না? অনেকে তো ক্যান্সেলও করেন। দেখুন মিস্টার সৌরভ, আপনি আমাদের একজন নোন অ্যান্ড রেগুলার কাস্টমার। আপনাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য, কিন্তু এই মুহূর্তে তো সেরকম ক্যান্সেলেশন আপাতত হয়নি। তবে একটু ফোনটা ধরুন। হ্যাঁ, হ্যালো স্যার, একটা ব্যবস্থা হতে পারে, কিন্তু সেটা কিন্তু কি? স্যার, আমাদের একটা রুম অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। সেটাতে হোটেলের কিছু জিনিসপত্র রাখা আছে ঠিকই, তবে সেটাকে স্টোর রুম ভাবার কোনো কারণ নেই। ওটাও একটা ভালো রুম, তবে একটা বিশেষ কারণের জন্য ওটা অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। আপনি তো বললেন যে আপনি সন্ধ্যে 7টায় চেক ইন করবেন, তো ওই ঘরটাই যদি আমরা নিট অ্যান্ড ক্লিন করে রেডি করে ফেলি, আপনার কি কোনো অসুবিধে আছে? না না, আপনি ওটাই বুক করে ফেলুন, আমি যাচ্ছি। ওকে স্যার। স্যার, আপনার রুম নাম্বার হলো 203। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। উফ, অ্যাট লাস্ট পছন্দের রিসর্টে একটা রুম অন্তত পাওয়া গেল। ধন্যবাদ আপনাকে লাস্ট মোমেন্টে রুমটা অ্যারেঞ্জ করার জন্য। থ্যাংক ইউ স্যার। রুম নাম্বার 203। গুড নাইট। ওহো, ঘরটা তো ঘুরিয়ে দেখানোই হয়নি আপনাদের। তো এই সেই মহামূল্যবান ঘর, যেটা নাকি স্টোর রুম হয়ে পড়েছিল। সরি, স্টোর রুম নয়, ঘরটা নাকি ব্যবহার হতো না। ভেবে দেখুন, এত ঘোরার শখ আমার যে তার জন্যে কোনো এক হোটেলের কোনো এক প্রায় অব্যবহার্য একটা ঘর বুক করে নিতেও আমি বিন্দু মাত্র দ্বিধা করিনি। যাকে যাই, একটু ফ্রেশ হয়ে নিই। এই পুতুলটা এখানে? একই পুতুল কি হতে পারে না? আমিও যা তা।
আপনারা হয়তো ভাবছেন যে আমার তো হাবুডুবু খাওয়ার কথা ছিল, কিন্তু এটা কেন অনস্ক্রিন দেখানো হচ্ছে? আসলে আগের বার হোটেলে আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল তারপর থেকে আজ অবধি প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গেছে। হ্যাঁ, প্রতিবারের মতো এবারেও আমি ঘুরতে এসেছি, তবে একটা স্পেশাল কাজে। আমি এখন আছি পলাশপুরের একটি পুরনো রাজবাড়িতে। এই বাড়িটা অনেক বছরের পুরনো, আর এর ডিজাইন আর মডেল নিয়ে রিসার্চ করার জন্যেই আমি এখানে এসেছি গতকাল রাতে। সিনেমা দেখতে দেখতে বুঝতেই পারিনি কখন যে সকাল হয়ে গেছে। সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে চায়ে একটু চুমুক দিতে যাব, ঠিক সেই সময় একটা কালো সন্ডামার্কা লোক হঠাৎ পেছন থেকে এসে ডাকলো। না না, মজা করছিলাম, আমি ঘাবড়াইনি। ও আসলে এই বাড়ির কেয়ারটেকার, ওর নাম বিশ্বম্ভর। এই বাড়িতে একটা রহস্য আছে, আর সেই রহস্যটা জানা আর রিসার্চ করার কারণেই আসলে আমার এখানে আসা। আর এই বিশ্বম্ভর সেই রহস্যটা খুব ভালো করেই জানে। আমি কাল যখন অনেকটা ক্লান্তি নিয়ে এসে বিছানায় শরীরটাকে এলিয়ে দিলাম, ঠিক সেই সময় দরজা খুলে বিশ্বম্ভর এসে আমার হাতে একটা পুতুল দিয়ে বলল, দাদাবাবু, আপনার গাড়ির মধ্যে এটা ছিল। পুতুলটা দেখে আমি প্রথমে অবাক হয়ে যাই। এটা কিভাবে সম্ভব যে প্রতিবারে আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমার বাড়ির একটা করে পুতুল আমার সাথে কেন যাচ্ছে? ব্যাপারটা দিনে দিনে আরো রহস্যময় হয়ে উঠছে, কিন্তু সেই রহস্যের সমাধান যে এখানে এসেই হতে পারে সেটা আমার মাথায় ছিল না। হঠাৎ করে বিশ্বম্ভর আমার দরজায় ধাক্কা দিয়ে আমাকে ডাকতে লাগলো আর বলল, দাদাবাবু, উঠে পড়ুন, বেলা হয়ে গেছে। আর তাছাড়া আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা জানতে চাওয়াতে সে বলল যে সব রাতে বলবে। বিশ্বম্ভর রাত 12টা নাগাদ বাড়ির পেছনের একটা পুরনো পোড়ো ঘরে আমাকে ডাকলো, যেখানে সে থাকে। সে জানালো যে গতকাল রাতে আমি এই বাড়িতে ঢোকার সাথে সাথেই নাকি এই বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল, যে ঘটনা নাকি এর আগে কখনোই ঘটেনি। প্রায় 30 বছর আগে এই বাড়ির এক কাজের লোক বিলাস আর তার বউ মায়া এই বাড়িটা দেখাশোনা করত যখন রাজারা বাইরে থাকতেন। আর এই বাড়িতে একটা অতিথিশালাও ছিল। সেই অতিথিশালায় কখনো কখনো অতিথি এলে তাদের আদর আপ্যায়ন করত বিলাস আর মায়া। তা একবার কলকাতা থেকে ঠিক এমনই কোনো এক অতিথি এই রাজবাড়িতে এলো, আর আসার পর সেই মায়ার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো। বিলাস যখন সেই সম্পর্কের কথা জানতে পেরে গেল, তখন মায়া বিলাসকে প্ল্যান করে খুন করলো। আবার তার কয়েকদিনের মধ্যেই সেই অতিথি লোকটা মায়াকে খুন করে কোনো একটা তন্ত্র সাধনার মাধ্যমে তার আত্মাটাকে নাকি কোনো এক পুতুলের মধ্যে বন্দি করে রেখেছিল। এটাও জানা যায় যে মায়ার সেই আত্মা বন্দি করা পুতুলটা যেদিন এখানে আবার ফিরে আসবে, সেদিন বিলাসের আর মায়ার আত্মা একসাথে মিলিত হয়ে নাকি এই বাড়িতে কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটাবে। আর গতকাল রাতে এখানে ঠিক তাই ঘটেছে। আচ্ছা দাদা বাবু, এবারে বলুন তো, আপনার সাথে যে পুতুলটা রয়েছে সেটা আপনি কোথায় পেয়েছেন? কারণ এই পুতুলটার মধ্যেই মায়ার আত্মা রয়েছে। এই বলে সে থামল। আমি তার প্রশ্নের জবাব না দিয়ে তাকে পাল্টা জিজ্ঞেস করলাম যে সে এত কথা জানলো কিভাবে। জবাবে ও বলল, আসলে আমি হলাম সেই বিলাস আর মায়ার একমাত্র সন্তান। আমি কিছু বলতে পারলাম না, কারণ এই পুতুলটা বাবা আমাকে দিয়েছে। আমি বিশ্বম্ভরের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, তারপর তাকে জিজ্ঞেস করলাম যে অতিথি লোকটা কলকাতা থেকে এখানে এসেছিল সে এখন কোথায় থাকে। তখন বিশ্বম্ভর জানালো যে তার ঠিকানা সে বলতে পারবে না, তবে সে নাকি
কলকাতার কোনো একজন নামকরা ব্যবসায়ী ছিল, আর সে শুধুমাত্র তন্ত্র সাধনার জন্যে এই কাজটি করেছিল। লোকটার নাম হলো সনাতন রায়। গত কয়েক মাস ধরে আমার সাথে পুতুল নিয়ে যা যা হচ্ছে তা আমাকে ভাবিয়ে তুলেছে। এমনকি লাস্ট ঘটনাটি আমাকে আরো নাড়া দিয়েছে। তাই আমি বাধ্য হয়ে আমার বন্ধুদের, যারা অশরীরী আত্মা নিয়ে গবেষণা করে, তাদেরকে নিয়ে আমি সেই জঙ্গলে এসেছি, যে জঙ্গলে বেশ কয়েক বছর আগে আমার বাবাকে খুন করা হয়েছিল। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমার বাবা মিস্টার সনাতন রায় কোনো এক অজ্ঞাত কারণবশত খুন হয়। কারণ হিসাবে জানা যায় তার ব্যবসায়িক কোনো এক শত্রু তাকে খুন করে, তবে কে তিনি তা জানা যায়নি। রাজবাড়িতে কেয়ারটেকারটি বাবার সম্পর্কে যে এলিগেশনগুলো এনেছিল সেগুলো কতটা সত্যি তা আমি জানতে চাই। ও হ্যাঁ, সঙ্গে করে আমি একটি পুতুল এনেছি, কারণ আমি দেখতে চাই প্রতিবারের মতো এবারও আমার সাথে অলৌকিক কিছু ঘটে কিনা। প্রায় 1 ঘন্টা কেটে যায়, কিন্তু শত চেষ্টা করেও বাবার আত্মাকে আমরা আনতে পারিনি। তবে একটি আজব ঘটনা আমাদের সাথে এই স্থানে ঘটে। প্রায় কয়েক ঘন্টা কেটে যায়, কিন্তু আমার বাবার আত্মা কোনোভাবেই প্ল্যান চেটে ধরা দেয় না। অবশ্যই আমার বন্ধুরা জানায়, সৌরভ, তোর বাবা মানে কাকুর আত্মা না আসলেও কোনো একটা আত্মা এই আশেপাশে ঘোরাঘুরি করছে। সেও একজন পুরুষ, কিন্তু কাকু নয়। তবে আমার প্রশ্ন হলো, একজনকে প্ল্যান চেট করলে অন্যজনের তো আসার কথা নয়। আমি আসার সময় একটি পুতুল এনেছিলাম। যদি আত্মা ভরা সেই পুতুলেটি হয়ে থাকে, সেটা একটি মহিলার হওয়ার কথা। আর সেখানে মহিলার আত্মা হওয়ার জায়গায় কেন পুরুষ হবে? তাহলে আমরা যা ভাবছি বা করছি এগুলো কি ভুল? এর পেছনে কি তবে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে যা আমাদের ভাবনার বাইরে? হতেও পারে। অবশেষে আমরা কোনো কিছুর সন্ধান না পেয়ে সেই স্থান পরিত্যাগ করি। হঠাৎ শুনতে পাই পাশের একটি মন্দিরে ঘণ্টা বাজে এবং সেখানে আলো জ্বলতে দেখা যায়। আমরা কৌতূহল বশত সেই মন্দিরের সামনে এগিয়ে যাই। আচ্ছা, তোরা কি কোনো ঘণ্টার আওয়াজ শুনতে পাচ্ছিস? একটা আওয়াজ তো পাচ্ছি। আমি এতদিন জানতাম আমার মা বেঁচে নেই, কিন্তু হঠাৎ করেই ওই মন্দিরে এসে মাকে পাগল অবস্থায় দেখে আমি যেন কেমন একটা হয়ে গেলাম। মায়ের কাছে জানতে চাইছিলাম, তুমি এখানে কিভাবে এবং কেন? তুমি বেঁচে আছো তো বাড়িতে কেন ফিরে যাওনি? এগুলো প্রশ্ন করার পর মাও কোনো উত্তর দেয় না। এসব কি হচ্ছে, কেন হচ্ছে এবং আসল সত্যটা কি তা জানার জন্য আমি অস্থির হয়ে উঠি। ঠিক সেই সময় মন্দিরের পুরোহিত, বয়স প্রায় অনেক, আমি তাকে মায়ের কথা জিজ্ঞেস করি এবং তিনি সব কথা বলেন। সেদিনের রাত ছিল ভয়ঙ্কর এক রাত, অমাবস্যার রাত। রাত তখন প্রায় 12টা কি 1টা হবে। ঠিক সেই সময় দুটো লোক এই মহিলাটিকে নিয়ে পাশের জঙ্গলে এক স্থানে আসে। ওইখানে অনেকক্ষণ ধরে আলো মোমবাতি জ্বালায়। আমার কেমন সন্দেহ হয়, তাই আমি সেই স্থানে যাব বলে ভাবি। তারপর ভাবলাম, এত রাতে অমাবস্যায় যাওয়া কি ঠিক হবে? কিন্তু হঠাৎ আমি একটি মহিলার গলার আওয়াজ শুনতে পাই এবং সেখানে গিয়ে দেখি দুজন লোক মিলে একজন মহিলাকে নিয়ে টানা হেঁচড়া করছে। একজন তন্ত্র সাধক এবং আরেকজন লোক
আর মহিলাটির কথাবার্তা শুনে মনে হচ্ছিল লোকটি মহিলার স্বামী। তবে ওদের কথাবার্তায় এটুকু বুঝতে পারি যে ওই মহিলাটিকে অমাবস্যার রাতে তারা কোনো একটা তন্ত্র সাধনার দ্বারা বশ করতে চাইছিল। এই মহিলাটি নিজেকে বাঁচানোর চেষ্টা করার জন্য চিৎকার চেঁচামেচি করে। মহিলাটির স্বামী মহিলাটিকে ছুরি দিয়ে খুন করার চেষ্টা করে, কিন্তু ধস্তাধস্তিতে সেই ছুরি গিয়ে যে তন্ত্র সাধক ছিল তার পেটে লাগে এবং মহিলাটি দূরে ছিটকে গিয়ে পড়ে মাথা ফেটে অজ্ঞান হয়ে যায়। এবং কাকতালীয় ভাবে ঠিক তখনই পুলিশের গাড়ির শব্দ শুনতে পাই। পুলিশকে কে ডেকেছিল, কেন ডেকেছিল, এই বিষয়টা আমার কাছে পুরোটাই অজানা। তবে সেই সময় মহিলাটির স্বামী ভয় পেয়ে গিয়ে তাড়াহুড়ো করে যে জ্যোতিষ ভদ্রলোক ছিল তার মুখটি একটি বড় পাথর দিয়ে ভালো করে থেতলে দেয় এবং নিজের জামা কাপড় খুলে তাকে পরিয়ে দেয়। তারপর তিনি সেই স্থান ত্যাগ করে পালিয়ে যায়। তখন আর সেই মহিলাটিকে তিনি লক্ষ্য করেননি। আসলে এই ভদ্র মহিলা অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে, তাই তিনি তখন পুলিশের গাড়ির আওয়াজে হয়তো ভয় পেয়ে মহিলাটির কথা ভুলে যায়। তারপর পুলিশ আসতে দেখে আমিও ভয় পেয়ে যাই এবং আমি ভাবতে থাকি পুলিশ যদি এই মহিলাটিকে খুনি ভেবে তুলে নিয়ে যায়, মহিলাটির তো কোনো দোষ ছিল না। ওই জন্য আমি আহত মহিলাটিকে নিজে সেই স্থান থেকে তুলে নিয়ে আমার কুটিরে চলে আসি। তারপর কি হয়েছে আমি আর জানি না। তবে হ্যাঁ, কিছুদিন পরে খবরের কাগজে আমি একটা খবর দেখে অবাক হয়ে যাই। কি খবর? এই ভদ্র মহিলা যাকে স্বামী বলে সম্বোধন করেছিল সেই ভদ্রলোকের ছবি খবরের কাগজে দেওয়া হয় এবং বলা হয় বিখ্যাত বিজনেসম্যান সনাতন রায় কোনো এক অজ্ঞাত কারণবশত খুন হয়। কিন্তু আমি তো জানি উনি খুন হননি, উনি অন্য আরেকজনকে খুন করে সেই স্থান থেকে পালিয়ে যান। এক্স্যাক্টলি, সেই জন্যই আমরা যখন কাকুর প্ল্যান চেট করার চেষ্টা করি তখন কাকুর আত্মা আসেননি। একদমই তাই। আমি বলছিলাম সৌরভ, তোর মনে আছে যে একজন আত্মা যেখানে ঘোরাঘুরি করছে, তার মানে ওই জ্যোতিষ ভদ্রলোকের আত্মায় যেখানে ঘোরাঘুরি করছিল। আমি দীর্ঘ কয়েক বছর ধরে অনেক সেবা শুশ্রূষা, অনেক চেষ্টা করেছি এই মহিলাটিকে সুস্থ করে তোলার, কিন্তু তারপরেও আমি এনাকে সুস্থ করে তুলতে পারিনি। আমার কাছেই এই মন্দিরে থাকে এবং সব সময় একটি কথাই আওড়াতে থাকে, শাস্তি হবে, শাস্তি হবে। আর বলে পুতুল মানুষ হলো না, মানুষ পুতুল হয়েই রয়ে গেল। কিন্তু সৌরভ, কাকু যদি বেঁচেই থাকে এতদিনে তোর কাছে আসলো না কেন? তোর খোঁজ কেন নিল না? তিনি আদেও এখনো বেঁচে আছেন তো এটাই তো আমরা জানি না। হয়তো আছে, নিজেকে মৃত প্রমাণ করে হয়তো নতুন কোনো খেলায় মেতেছে।